থামলেন পলাশ শিকদার, আবার বলেন, পৃথা এই বিয়ের সম্পর্কে কিছুই জানে না। ওর বয়স তখন ছিল মাত্র 10। বিয়ে, সংসার, স্বামী কোনোটাই ওর জ্ঞানে ছিল না তেমন। পরবর্তীতে তুমিও ওকে ছেড়ে দিলে। আমরা চাইনি আমাদের ভুলের জন্য ছোট্ট মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক। তাই ওই বিয়েটা সর্বদা ওর সম্মুখে আমরা পুতুল বিয়ে বলেই উপস্থাপন করেছি। সুতরাং এখন যদি তুমি ওর সম্মুখে এসে ওকে তালাক দিতে চাও, বিষয়টা হতে বিপরীত হতে পারে। ওর মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা। তাই তালাকটা দূর থেকে দিলেই ভালো হয়। পলাশ শিকদার গড়গড় করে বললেন কথাগুলো। হঠাৎ এতদিন পর তুর্যকে সম্মুখীন দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল পৌর লোকটা। পৃথার অল্প বয়সে তাদের ভুলের কারণে যে মেয়েটার জীবনে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে তা মেয়েটাকে জানতে দিতে একদম ইচ্ছুক নন পলাশ শিকদার। সে কোনোভাবেই চান না মেয়ের জীবনে আর কোনো দুর্যোগ নেমে আসুক, মন ভামুক বা তাদের ভুল বুঝুক। বড় আদরের মেয়ে তার, তাই তো এলাকা ছাড়লো। এতগুলো দিন ধরে মেয়ের থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছেন, আর আজ কিনা সেই সত্যিটা হেঁটে এসে দাঁড়িয়েছে তার দ্বারে। ছেলেটার প্রতি ভীষণ ক্রোধ জন্মাচ্ছে, আবার মেয়ের জন্য চিন্তা হচ্ছে। মেয়েটা কোনোভাবে যদি কখনো জীবনের এত বড় সত্যের মুখোমুখি হয়েই যায় তবে প্রতিক্রিয়া হবে ভেবে পাচ্ছেন না পলাশ শিকদার। তার উপর যদি জানতে পারে বিয়ের দিনই বিয়ের আসরে তার স্বামী তাকে ত্যাগ করেছিল, তখন কি করবে? পলাশ শিকদার ঠিক জানেন তার মেয়েটার উপরে উপরে ভীষণ চঞ্চল, চটপটে হলেও ভিতরে ভিতরে একদম নাজুক, ভীষণ আবেগী। নিজের জীবনের এত বড় সত্যি জানলে হয়তো আরও নাজুক হয়ে পড়বে। না না, তিনি বেঁচে থাকতে তার মেয়ের উপর আর কোনো ঝড়ঝাপটা আসতে দিবেন না। এমনি তাদের ভুলে অল্প বয়সে মেয়েটাকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তুর্য শুনল পলাশ শিকদারের বলা কথাগুলো। বিস্ময়ে জল ঝুলে গেল তার। তার বউয়ের জন্য তার এত প্রতীক্ষা, এত অস্থিরতা। সেই বউ কিনা জানেই না তার বিয়ের কথা। তার রাজাকার শ্বশুরটা তার এত বড় একখানা বিয়েকে পুতুল বিয়ে বলে চালিয়ে দিয়েছে। তুর্যের মুখশ্রী থমথমে হলো। গম্ভীর কণ্ঠে সে বলল, আমি কোনো তালাক টালাক দিতে আসিনি শ্বশুরমশাই। আমি এসেছি আমার একমাত্র বউকে নিয়ে যেতে। তুর্যের কথায় যেন বিস্ফোরণ ঘটল উপস্থিত সকলের মধ্যে। এতদিন পর ছেলেটা এসে এমন কিছু বলবে কল্পনা করেনি কেউ। পলাশ শিকদার চুপ রইলেন, বুঝতে চেষ্টা করলেন তুর্যর মুখভঙ্গি। ছেলেটা কি সত্যিই বলছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? পলাশ শিকদার চুপ রইলেন। চুপ থাকতে পারল না তার দুই ছেলে পিয়াস আর পিয়াল। এই ছেলেটাদের তুর্য সে বাক্য কর্ণ পৌঁছাতেই তাদের মেজাজের পারদ হৈ হৈ করে তুঙ্গে পৌঁছে গিয়েছিল। শুধুমাত্র বাবার নরম কণ্ঠের সম্মুখে থেমে রয়েছিল এতক্ষণ, কিন্তু এখন আর ধৈর্যে কুলালো না। তার ছোট্ট বোনটার জীবনের সাথে এত বড় একটা খেলা খেলে এখন আবার এসেছে তার বোনকে নিতে। গর্জে উঠল পিয়াস, অত্যন্ত ক্রোধের সাথে বলল, ঠাট্টা করছিস এতদিন পরে এসে? তোর সাথে আমাদের সম্পর্কটা হাসি ঠাট্টার হলেও এখন আর তা নেই। তুই যেদিন আমার বোনকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলি সেদিনই সেই সম্পর্কে ইতি ঘটেছে। তুর্য তাকালো পিয়াসের পানে, দৃঢ় কণ্ঠে বলল, আমি মোটেও ঠাট্টা করছি না। আমি আমার বউকে নিতে এসেছি আর নিয়েই যাব। হুঙ্কার তুলল পিয়াস। তুর্যের পানে তেড়ে গিয়ে বলল, কার বউ? কিসের বউ? এক্ষুনি বেড়ে যা তুই আমাদের বাড়ি থেকে। আগে জানলে তোকে বাইরেতে ঢুকতে দিতাম না আমি। কেউ স্বীকার করুক বা না করুক, আজ থেকে 7 বছর আগে পিতার সাথে আমার বিয়ে হয়েছিল। সেই অনুপাতে সে এখনো আমার বউ, আর আমার বউকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। পিয়াস ক্রোধের বশে আবার তেড়ে গেল তুর্যের পানে। তবে তুর্যকে কোনো আঘাত করার আগেই তাকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে সে তুর্যকে বললেন, সে কথা তোমার সেদিন ভাবা উচিত ছিল, যেদিন আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে গিয়েছিলে। তাছাড়া সেদিন তো বেশ বড় মুখ করে বলেছিলে বিয়ে তুমি মানো না। তাহলে আজ কি হলো? তুর্যর মুখশ্রীতে অপরাধী ভাব ফুটে উঠল। নত কণ্ঠে সে বলল, আমি সেদিন ভুল করেছিলাম, আমি জানি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি আজ। আমি সবটা মেনেই পিতাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাইছি। কিন্তু আমি আমার পুরনো ভুলের পুনরাবৃত্তি করতে চাইছি না। আর আমি আমার মেয়েকে কখনো আর
তোমার হাতে তুলে দেব না। তুমি এখন আসতে পারো। ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়ল তুর্য। ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, আমার বউকে আমি নিয়ে যাব, আপনি বাধা দেওয়ার কে? তবে মুখে কিছুই বলল না ছেলেটা। হাজার হলেও এটা তার শ্বশুর মশাই। তার উপর আজ প্রথম দিন শ্বশুর বাড়ি এবং শ্বশুরের সম্মুখী হয়েছে সে। এদের সম্মুখে নিজের ক্রোধ প্রকাশ করে আর খারাপ হতে চাইল না। এমনিতেই বিগত দিনে কম ভুল সে করেনি। ওষ্ঠ টেনে জোরপূর্বক হাসল তুর্য। চোখ মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, দয়া করে আমার সাথে এমন রাজাকারদের মতো ব্যবহার করবেন না শ্বশুরমশাই। আমি আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া একদম ভালো নেই। আমার বউটাকে দয়া করে আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। পলাশ শিকদার হতভম্ব হলেন। এই ছেলে নির্লজ্জের মতো এসব কি বলছে? ছোটবেলা থেকে যতদূর ছেলেটাকে তিনি দেখেছিলেন তাতে জানতেন তুর্য রকচটা, গম্ভীর, জেদি ছেলে। এখন তো দেখা যাচ্ছে এ ছেলে নির্লজ্জ ও ভীষণ। ভাগ্যিস সেদিন তুর্যের বিয়ের আসর থেকে চলে গিয়েছিল আর বিয়ে মানবে না বলেছিল, হয়তো এই নির্লজ্জটা আজ মেয়ে জামাই হিসাবে তার গলায় বিঁধে থাকতো। অবশ্য না বিধে বাকি রয়েছে কোথায়? এখনো যেহেতু তালাক হয়নি, তার মানে এই নির্লজ্জটা এখনো তার মেয়ের জামাই। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বলেন, বেয়াদব। একদম ঠিক বলেছেন শ্বশুরমশাই। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া আমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছি। আমার ভিতর একটু আদব ফিরিয়ে আনতে হলেও আমার বউটাকে আমায় ফিরে দিন। আপনি একটু দয়া করুন না আমার উপর। পলাশ শিকদার হয়তো বলতে চাইলেন কিছু একটা, কিন্তু তার আগেই পিয়াস মুখ খুলল। বাবার পানে তাকিয়ে বলল, এটাকে এখনো সহ্য করছে কেন বাবা? এটাকে তাড়াতাড়ি বের করে দাও বাড়ি থেকে। পৃথা একটা বারের সম্পর্কে কিছু জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? পিয়াসের কথায় দাঁতে দাঁত চাপল তুর্য। বিড়বিড়িয়ে বলল, আগে তো ভেবেছিলাম শুধুমাত্র রাজাকার শ্বশুরমশাই আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছেন। এখন তো দেখছি রাজাকারের সাথে দুটো আলবদর আলসামস ও যুক্ত আছে। আরুষ পাশে ছিল, তাই তুর্যের বিড়বিড়িয়ে কথাগুলো বলতে সে ভালোভাবেই শুনল সবটা। ছেলেটা একটু ঝুঁকে গেল তুর্যের পানে, ফিসফিসিয়ে বলল, এখন শুধু মাহমুদ আলী, জিহা, ইয়াহি খান আর ভুট্টাই বাকি আছে স্যার। তারা আসলেই ঘোষকোলা পূর্ণ। আরুষের কথা শেষ হতে না হতেই তার পানে রক্তচক্ষু নিয়ে তাকালো তুর্য। কটমট করে বলল, চুপ থাক আমক, এদের কথা একদম মুখে উচ্চারণ করবি না। অসিটি বেগম, রাজাকার, আলবদর, আলসামস, এদের সাথেই পারছি না, তার মধ্যে যদি আবার এই তিনটে বাটপার চলে আসে, এদের সাথে আমি একা মানুষ বুদ্ধিতে কুলাতে পারবো নাকি? আরুষ আমতা আমতা করলো, কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলল, তবুও স্যার, সবাই যখন এসেছে এরাও যদি চলে আসে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, তাহলে এই তিনটার সামনে তোকে ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবো, এই আমকটাকে মেরে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে স্বাধীন করে নিয়ে যান। আরুষ চুপসে গেল। তার বলা হলো না কিছুই। পলাশ শিকদার তেতে উঠলেন এবার বেশ। কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। তুর্য তাকালো পলাশ শিকদারের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি বললেই তো আর সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। পৃথা আমার বিয়ে করা বউ, ওকে ডাকুন, বউ নিয়ে চলে যাই। পৃথা ঘরেই ছিল। বসার কক্ষ হতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এদিকেই আসছিল সে। তবে বসার কক্ষে ঢোকার আগেই তাকে থামিয়ে দিল সুফিয়া বেগম। তাড়াহুড়ো করে বললেন, ওখানে ভাইয়ারা তারপর বাবা চিৎকার চেঁচামেচি করছে কেন তাই দেখতে যাচ্ছিলাম। সুলতানা বেগম ঢোক গিলেন। মেয়েকে কিছুতেই ওখানে যেতে দেওয়া যাবে না এই মুহূর্তে, তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। একবার মেয়ে যদি সবটা জেনে যায়, ভাবতেই গলা শুকিয়ে আসছে সুফিয়া বেগমের। আমতা আমতা শুরু করলেন তিনি। এদিক ওদিক দৃষ্টি ফেলে বললেন, কোথায় যাচ্ছিস? তোর বান্ধবী রিধি কল করেছিল, কি নাকি জরুরি কাজ আছে, এক্ষুনি ওদের বাসায় যেতে বলেছে তোকে। পৃথা প্রো কুচকালো। তার জানা মতে রিধির এখন কলেজ থাকার কথা। সে আজ কলেজে যায়নি বলে রিধিও কি যায়নি? হয়তো যায়নি। যাক, আজ বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে। পৃথা মায়ের পানে তাকালো, বলল, আচ্ছা, আমি তাহলে রিদিদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ যা। মায়ের অনুমতি পেতেই পৃথা সম্মুখের দিকে পা বাড়ালো। কলিজা কাঁপলো সুফিয়া বেগমের। হন্তদন্ত হয়ে সে হাত ধরে আটকালেন মেয়েকে। দ্রুততার সাথে বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস?
পেছনের দরজা দিয়ে যা। পৃথা কপালে ভাঁজ পড়ল। তার মায়ের আচরণ কেমন একটা লাগছে আজ। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। তার মা কি লুকাচ্ছে কিছু? পৃথা ভ্রু কুচকালো, সন্ধিয়ান কণ্ঠে শুধালো, মা, কিছু কি হয়েছে? আমার কাছ থেকে লুকাচ্ছ কিছু? জোরপূর্বক হাসলেন সুফিয়া বেগম। আমতা আমতা করে বললেন, তুই বরং রিদির সাথে দেখা করাই, মেয়েটা কল করেছে অনেকক্ষণ। পৃথা আর কথা বাড়ালো না। তবে মায়ের আচরণ সন্দেহজনক। সে যাক, রিদিদের বাড়ি থেকে এসে না হয় দেখা যাবে কি হয়েছে। পৃথা আবারও পা বাড়ালো বসার কক্ষের দিকে। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও। অতঃপর বললেন, পেছনের দরজা দিয়ে যা। পেছনের দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা হচ্ছে। ঝামেলার মধ্য থেকে যাওয়ার দরকার কি? সুফিয়া বেগম ভুল কিছু বলেননি। পৃথা শুনল মায়ের কথা। অতঃপর সে পিছনের দরজা থেকেই বেরিয়ে গেল বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে। সূর্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার। শ্বশুর শালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ের মতো অপেক্ষা করেই বসে রইল ছেলেটা। অথচ তার বইয়ের দেখা নেই। হয়তো এই রাজাকার শ্বশুর আর আল বদর আল শামস শালারা মিলে তার বউকে কোথাও সরিয়ে দিয়েছে। নতুবা এতক্ষণে কি একবার এদিকটাই আসতো না? সূর্য কপাল কুঁচকে ভাবল কিছুক্ষণ। পলাশ শিকদার যদি পৃথাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়ে থাকে, তবে এইভাবে এখানে বসে থেকে লাভ কি? পৃথাকে তার ভয় সরিয়ে দিয়ে থাকলে অবশ্যই সে যতক্ষণ এ বাড়িতে থাকবে ততক্ষণ মেয়েকে বাড়িতে আনবেন না। না, এইভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না। অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। সূর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষের আনাচে কানাচে। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুরবাড়ি এলাম, অথচ শ্বশুর আর শালাদের ব্যবহারের কি সিরি। একবার শুধু বউটাকে পাই, তারপর জামায়াদর কড়াই গন্ডায় উসুল করে নিব, এই বলে রাখলাম। পলাশ শিকদার বিরক্তি নিয়ে তাকালেন তুর্যের পানে। থমথমে কণ্ঠে বললেন, না আমার বাড়ির জামাই আদর তোমার কপালে আছে, না আমার মেয়ের তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। দৃঢ় কণ্ঠে বলল, চারিদিকে শুধু রাজাকার আল বদর আল আল শামসের ভরপুর, তাতে কি আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালে যুদ্ধে এই রাজাকারের জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা তো করেনি তাদের জিতিয়ে দেওয়ার। তবুও শেষ পর্যন্ত জয়লাভ বাঙালিরাই করেছে। তেমনি আমিও জিতব। একদিন না একদিন এই রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চা মতো বউটাকে উদ্ধার করবই করব। এইটুকু বলে থামলো তুর্য। আবার বলল, বেহা যখন হয়েছি, বেহায় আরো হব। তবু আমার মুরগির বাচ্চা মতো বউটাকে উদ্ধার করেই ছাড়বো ইনশাআল্লাহ। পলাশ শিকদার, পিয়াস এবং পিয়াল তিনজনেই অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য উঠে দাঁড়ালো। তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝুলানো চশমাটা চোখে পড়ল। অতঃপর আরুষকে আদেশ দিল, আরশ, চল আমরা, এখানে থেকে আর কাজ নেই আমাদের। কথাটা বলেই তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। আরুষ একবার দুই সুপুত্র পলাশ শিকদারের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখলো তুর্য বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরুষ অবাক হলো। নিজের বসের নিকট এগিয়ে গিয়ে বলল, স্যার কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তুর্য তাকালো আরুষের পানে। চোখ থেকে চশমা খুলে বলল, তোর বের হতে এত দেরি হলো কেন? আম্মক, দেখছিলি তো ওই রাজাকার আর তার রক্তে গড়া দুইটা আলবদর আল শামস আমার দিকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। আর একটু হলেই মুরগির বাচ্চা মতো বউটাকে বিধবা করে দিয়ে আমি ওয়াক্কা পেয়ে যাচ্ছিলাম বাবা। আরুষ বলল না কিছুই। ড্যাব ডেপিয়ে শুধু চেয়ে রইল তুর্যের পানে। ছেলেটা বোঝার চেষ্টা করলো তুর্য কি সত্যি বলছে নাকি অভিনয় করছে। কারণ তুর্যের সাথে সে যতদিন আছে এর মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখেনি সে। তার উপরে আবার অভিনয়ে পাকাপোক্ত এই লোক। আরুষকে মেয়েদের মতো এইভাবে ড্যাব ডেবিয়ে চেয়ে থাকতে দেখে বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস মির্জাফরের বংশধর? তাড়াতাড়ি গাড়িতে উঠে চালু কর। বলা তো যায় না কখন আবার ওই রাজাকার তার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা দেয়। একটু থামলো তুর্য, গাড়িতে উঠে বসলো। অতঃপর ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি আরশ।
আরুষ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল। কি সাই? তুর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল। আমার শ্বশুরের নামটা রাজাকারের সাথে সাথে শিয়ালও রাখা উচিত ছিল বোধহয়। এটা শুধু হাঁস মুরগির উপর নজর। দেখছিস না আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আবার হাঁসের বাচ্চার মতো আমাকেও দাওয়া করছে। আরুষ শুনলো তুর্যর কথা, তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো। কি, আপনাকে তো কেউ ধাওয়া করেনি? আপনার শ্বশুর আর শালারা এতক্ষণ তো অনেকবার রক্ত চোখ নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবারও মারতেও এসেছিল। কই, তখন তো ঠিক তেজি স্বরে তাদের সাথে কথা বলেছেন, বেহায়ের মতো বসে রয়েছেন। এবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এভাবে ঢং দেখে পালিয়ে এসেছেন, আবার শ্বশুরের বদনাম করেছেন। মনে মনে এতগুলো কথা বলেও মুখে কিছু বলার সাহস হলো না আরুষের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজে ফাঁসি চড়ানো। এই কথাগুলো একবার যদি আরুষের মুখ থেকে কোনোভাবে বের হয়ে যায়, তবে তার বস তার ঘাট থেকে রাস্তার কোনো বড়সড় ট্রাকের নিচে ফেলে দিয়ে বলবে, যা মির্জাফরের বংশধর, টাকের চাকার নিচে পিষে চাপটা হয়ে যা। নিজের জানের মায়া সব প্রাণীরই আছে। আরুষ তাই চুপই রইল, চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করলো। পরন্ত বিকেল, সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতিমধ্যে। আকাশের এক কোণ জুড়ে রক্তিম আভা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের বিদায়ের। সূর্য এই কর্ষণে এসেও দাঁড়িয়ে রয়েছে পৃথাদের বাড়ির সম্মুখে। বিকালের দিকে হুট করেই কল এলো আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে। ব্যবসায় জরুরি কাজ পড়েছে। দেশে ফিরেছে খুব বেশি দিন হয়নি, আর সেই কয়টা দিন হয়েছে তাও বউ খোঁজার পেছনেই লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসা পড়ে রয়েছে, তাও নিজ গতিতে। এখন সে গতিকেও তো গা ভাসাতে হবে, হয়তো বউকে খুঁজে পেলেও তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা। ও কিছু কি মেরে দেখার চেষ্টা করলো পলাশ শিকদারের বাড়ির দিকে। যদি একটা বার দেখা পাওয়া যায় তার মুরগির বাচ্চার মতো বউটা, তাকে দেখার যে হৃদয়ে বড় তৃষ্ণা জমেছে সেই বহুদিন আগে থেকে। পৃথা তাদের বাড়ির ছাদেই ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা। দুপুরে তার মা হঠাৎ তাকে রিদিদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো রিদি কলেজে গিয়েছে, তাহলে সে কল করলো কিভাবে? মাকে এই প্রশ্ন করলে মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যা বলেছি? তবে হয়তো রিদি কল করেনি, অন্য কেউ করেছে। আমি রিদি ভেবেছি। কিন্তু কথা হলো রিদি কল না করে তাহলে কে কল করেছিল? তার উত্তর সুফিয়া বেগম দিলেন না। আমতা আমতা করে বললেন, আমি কি জানি, আমি তো রিদি ভেবেছিলাম। পৃথা নিজ মনে দুপুরে ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকালো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ওপাশে। তুর্যকে দেখে বিন্দু মাত্র চিন্তা অসুবিধা হলো না মেয়েটার। এ তো সেই ব্রিটিশ লোকটা। পৃথা ভ্রু কুঁচকে এলো। এই লোকটা এখানে কি করছে? তুর্যকে সম্মুখে দেখেই মেজাজ বিগড়ালো পৃথার। একে একে মনে পড়লো সকল অপমানের কথা। দাঁত কিরমির করে আশেপাশে তাকালো পৃথা। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরো চোখে পড়তেই মাথা খেলে গেল শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসলো মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরোগুলোর নিকট। একটু ঝুঁকে হাতে তুলে নিল বেশ বড়সড় একটা ইট টুকরা। অতঃপর ছাদের কিনারে এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করলো তুর্যের ফর্সা কপালটায়। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুত ইটের টুকরোটা ছুঁড়ে মারলো তুর্যের কপাল বরাবর। বাহ, ইটের টুকরোটা খুব সুন্দরভাবে লেগে গেল তুর্যের কপালে। চমকে উঠল তুর্য। দ্রুত নিজের ডান হাত তুলে কপাল চেপে ধরলো, কণ্ঠে তুলল আহ মূলক ব্যথাতুর ধ্বনি। পৃথা দ্রুত বসে পড়ল আড়ালে, যাতে তাকে কেউ দেখতে না পায়। তুর্য কপালে হাত দিয়ে আশেপাশে তাকালো। না, কোথাও দেখা যাচ্ছে না কাউকে। তাহলে ইটের টুকরোটা কে মারলো? নিশ্চয়ই তার রাজাকার শ্বশুরের দলের কেউ। এছাড়া এখানে তো তার ওপর কোনো শত্রু নেই। তুর্য দীর্ঘশ্বাস ফেলল, কপাল থেকে হাত নামিয়ে ধরলো চোখের সামনে। দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে হয়তো। তুর্য কপাল টান টান করে দেখলো সে রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো আমিটার কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ দখল করেছে, চারিদিকে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। তুর্যের ঘুম ভাঙেনি এখনো। হোটেলের শুভ্র রাঙা বিছানায় দখল করে উদাম শরীরে উবুর হয়ে শুয়ে রয়েছে সে। কোমর অবধি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান। জানালা থেকে আসা মৃদু আলোয়
উস্কো খুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তুর্যের ঘুমের মধ্যেই কক্ষের দরজায় টোকা পড়ল। বাহির থেকে আরুষ দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো। স্যার স্যার। আরুষের ডাক কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো তুর্য। ঘুমের মধ্যেই চোখ মুখ কুঁচকে ফেললো ছেলেটা। আরুষ আবার ডাকলো। স্যার 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে। তুর্যের কর্ণে আঘাত হানলো কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতে? আজকেই তো সে বেশ কয়েকদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পৃথার কলেজে যেতে চেয়েছিল, অথচ ঘুম থেকে উঠতে উঠতেই 9টা বাজিয়ে দিল। সব এই মেয়েটার দোষ। কাল রাতে বউয়ের চিন্তায় চিন্তায় তো ঘুমাতেই দেরি হয়েছে। না, মেয়েটা ধরা দিচ্ছে না তার নিকট, আর না শান্তিতে থাকতে দিচ্ছে। থপ করে চোখ মেলল তুর্য। 2 হাত ভর করে বিছানা থেকে উঠে বসলো। মুহূর্তেই ফর্সার শরীরে থেকে খসে পড়লো পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বক্ষের পেটানো ফর্সার শরীর। কালো বড় বড় লোমে আবৃত সে বক্ষস্থল। নাভির নিচে পরনের প্যান্টটা স্থান পাওয়ায় পেটে 2টা চামড়া ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা, এখানকার সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এখনই।